নমস্কার, কথা বলার আরো একটা পর্বে আপনাদের স্বাগত। আমরা এই পুজো স্পেশাল যে এপিসোড গুলো করবো তার মধ্যে আজকে প্রথম এপিসোডে একটা এমন মানুষকে পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। চরম ব্যস্ত একজন শিল্পী, আমাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয়। মানে পুজোর ঢাকে কাঠি পড়লে প্রথম যে চারটে পাঁচটা নাম ঘোরে তার মধ্যে অন্যতম সুশান্ত শিবানী পাল। সুশান্ত দা, এই পডকাস্ট, এই কথা বলায় আপনাকে স্বাগত। আমি একটা অদ্ভুত জিনিস ভাবছিলাম আপনার সঙ্গে আড্ডা মারাতে, যে আপনাকে পাওয়া মানে আপনার তথাকথিত কোনো স্টুডিও নেই, এবার যে কারণে আপনার সঙ্গে পোশাকি আড্ডা হওয়ার সম্ভাবনা বড় কম। আপনি বেশিরভাগ সময় মাঠে ঘাটে পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ান। এটা আপনার জীবনের 53তম কাজ, এবং আমরা এখন যেখানে বসে আছি এই অঞ্চলটায়, দমদম অঞ্চলে প্রথম কাজ। দমদম অঞ্চলটাকে এতদিন ব্রাত্য রাখুন। না, প্রথমত এটা 53তম না, 53তম আমার গত বছরের সব কাজ করতে 53তম হয়ে গেছে। আচ্ছা, এবছরে 3টে কাজ করছি, 56 হয়ে যাচ্ছে। 56 হয়ে গেছে। বেশ। এবার সেই 56 মজা হচ্ছে, আমাদের 3টে পুজো তো, কোনটা 56 কোনটা 55 কোনটা 54 এটা এটা যাবে না। 3টে পুজো নিয়ে 56। আর দমদম অঞ্চলে বাড়ত না। আমি আসলে দক্ষিণ কলকাতায় থাকতাম, তো এখনো থাকি। এবার আমি খুব মানে ওই বাড়ির কাছাকাছি পুজো হলে যেমন ভালো লাগতো, কোচিং জায়গায় কাজ করা। তা আমি সাউথ ক্যালকাটাতে আমার এই 56টা পুজোর মধ্যে কিন্তু 80% পুজো দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা। করেছি। হ্যাঁ, তা আমি নর্থ কলকাতায় খুব কম সংখ্যকে পুজো করেছি, তবে দমদমে কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি। এবছর সুযোগ পেয়েছি। দমদম পথ ভারত চক্র কর্মকর্তারা মনে করেছেন তাদের 25 বছরের দায়িত্ব আমাকে দিয়ে নেয়, একটা অন্যরকম পুজো হবে। তা করছি এবছর, দেখা যাক। আমরাও খুব মুখিয়ে রয়েছে 1998 থেকে আপনার এই পুজো নিয়ে। আমি বলি গল্প বলা পুজো, মানে কেউ থিম পুজো বলে, আপনারা শিল্পীরা দুর্গা পুজো আর্ট বলে, আমরা যারা আনফোড়া, আমি আমার ভাবনায় এটাকে বলি গল্প বলা পুজো। মানে প্রত্যেকজন শিল্পী, আপনারা যারা কাজ করেন, পুজোকে নিয়ে কোনো না কোনো গল্প, সামাজিক বার্তা আপনারা দেন, গল্প বলেন, অজানা কিছু বলেন। তো এই জায়গা থেকে আপনার বিফোর পুজোয় আসা, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, ডিজাইনিং এ আপনি বেসিক্যালি আপনি ফ্যাশন ডিজাইনারই হয়তো টেকনিক্যালি আপনার যা পড়াশোনা হতে পারতেন। আমার প্রশ্নটা দু জায়গায়। প্রথম হচ্ছে, আপনি দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি, এটা কি কেউ আপনাকে প্রভাবিত করলো, না নিজেরই মনে হলো যে না এটা করব, নাকি আপনি কোথাও একটা গিয়ে দূরদর্শী ছিলেন, বুঝতে পেরেছিলেন যে কলকাতা আস্তে আস্তে থিমমুখী হবে? আসলে আমরা যারা কলকাতায় বড় হয়েছি ছোটবেলা থেকে, আমাদের কাছে দুর্গা পুজোটা কিন্তু শুধুমাত্র একটা পুজো না, বা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা একটা উৎসব। মানে আমরা লুকিয়ে থাকতাম যে কবে দুর্গা পুজো আসবে, আমাদের স্কুল ছুটি পড়বে, নতুন জামা, নতুন পুজোয় চাই নতুন জুতো। আমরা এরকম অনেক ক্যাপশন দেখেছি। এবং পুজোকে কেন্দ্র করে যে সাহিত্য বেরোতো, পুজোকে কেন্দ্র করে যে গান, নতুন গানের সংকলন বেরোতো, সেগুলো কিন্তু আমাদের বাঙালি জীবনযাত্রার একটা অঙ্গ হয়ে গেছে, এখনো আছে। তবে এখন হয়তো এরকম পুজো সংখ্যার গান বেরোয় না, কিন্তু পত্রিকা তো প্রচুর বেড়ে গেছে আরো। আর একটা হচ্ছে যে যেটা যে পুজোকে কেন্দ্র করে কিন্তু শুধু যেটা বলছিলাম পুজো নয়, যে আমাদের অনেক আত্মীয়রা যারা বাইরে থাকেন তারা পুজোকে কেন্দ্র করে কলকাতায় আসতেন। তা এটা একটা উৎসব অ্যাকচুয়ালি, শুধু আর শুধু বাঙালি নয়, কিন্তু শুধু হিন্দুও নয়। আমরা তো এই পশ্চিমবাংলায় একসঙ্গে অনেকগুলো জাতি মানুষ একত্রে থাকি, এবং দুর্গা পুজোটা কিন্তু সবাই মিলে আহ, মানে উৎসবের মধ্যে মেতে যায়। হ্যাঁ, এটা শুধুমাত্র বাঙালির উৎসব নয়, এটা একটা কালেকটিভ মানে উৎসব, festival। এই উৎসব শব্দটার বারবার অনেকবার আপনার লাস্ট কথা এলো। উৎসব বাংলা ছায়াছবিটার সঙ্গে আপনার একটা নস্টালজিয়া কাজ করে বোধ হয়। হ্যাঁ, একটু হ্যাঁ, গল্পটা বলবেন কি? উৎসব উৎসব মানে আমি যখন বলছিল যে আমি টেক্সটাইল ডিজাইনে মাস্টার্স করছি, আমি গভর্নমেন্ট কলেজে ওয়াটার, এবং সেই সময় কলকাতা শহরে কিন্তু এত বুটিক চর্চা ছিল না। মানে জামা কাপড়ের নিয়ে এক্সপেরিমেন্ট করবার যে প্রবণতা, এখন প্রত্যেক পাড়ায় গেলে হয়তো একটা দুটো বুটিক দেখা যায়। হ্যাঁ, তখন এত বুটিক ছিল না। তখন এক্সক্লুসিভ কিছু ডিজাইন যদি করতেন কেউ, খুব প্রভাবিত হয়েছিলেন ছেলেদের পোশাক সর্বরী দত্ত। তা আমরা কিন্তু কলেজে থাকাকালীন ওনাকেই ফলো করতাম, যেহেতু আমি টেক্সটাইল মিডিয়া নিয়ে চর্চা করছিলাম। তা আমরা ভেবেছিলাম যে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই আমি এক্সপ্লোর করবো আমার ডিজাইনটাকে। তো সেই সূত্র ধরে একটা বুটিক তৈরি করেছিলাম সেই সময়, এবং সেখানে প্রচুর কাস্টমার সেই সময় হয়ে গেছিল। কারণ আমরা
আমরা যেহেতু যে মেটেরিয়ালটার উপরে পোশাকটা তৈরি হয় সেই মেটেরিয়ালটাই আমরা তৈরি করে তার উপরে এমপ্লিসমেন্ট করতাম কোনো ডিজাইনে। সুতরাং সেটা সচরাচর যে আহ, দোকানে যে সকল এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায় তার থেকে একটু ডিজাইনিং ভাবে আলাদা হয়। সেজন্য তার চাহিদাটা একটু বেশি ছিল। সেই বুটিকটা কি এখনো আছে? না, এই বুটিকটা 2004 সালে আমি বন্ধ করে দিই এই দুর্গাপুজোর জন্য। আমি বলছি গল্প। আচ্ছা আচ্ছা। এবং সেই বুটিকের সূত্র ধরেই আমার এক কাস্টমারের মাধ্যমে ঋতু পণ্য ঘোষের সঙ্গে আমার আলাপ হয়। সেই সময় উনি বাড়ি বাড়ি চোখ করছিল, তা ওনার কিছু কাঁথার ডিজাইনের দরকার ছিল। তা ওনার সঙ্গে আলাপ হয় এবং ওনার কিন্তু প্রথম আমার ওই কমিশন ওয়ার্ক করা। এবং তারপরে অনেকগুলো ছবি উৎসব, পিপড়ি, হ্যাঁ, দহন, তারপরে পুজো মহরম, এগুলো তো প্রচুর কাজ আমি করেছিলাম। আপনি জাতীয় পুরস্কার পেলেন জাতীয় মহরতের জন্য? পুরস্কার না, জাতীয় পুরস্কার এসেছিল আমার চোখের বালিতে। চোখের বালি। চোখের বালি, যেটা যেটা আমার ঋতুদার সঙ্গে প্রথম অ্যাজ এ ইউনিট মেম্বার প্রথম আচ্ছা। চলচ্চিত্রে কাজ করা। তখন আর কমিশন ওয়ার্কের বিষয় না, একদম অফিসিয়াল টিম মেম্বার অফ ঋতুপর্ণ ঘোষ। কোর টিম মেম্বার হিসেবে প্রথম আমার চোখের বালি দিয়ে শুরু ঋতুদার সঙ্গে যাত্রা। এবং তারপরে আমি খুব মানে ভাগ্যবান যে ওরকম একটা মানুষের সঙ্গে তার পরবর্তী সময় উনি যাই ছবি করেছেন আমাদের এই বাংলায়, বা কিন্তু লাস্ট ইয়ার করেছেন যেটা একটা কাল ছবি, কাল। হ্যাঁ, প্লাস উনি একটা হিন্দি ছবিও করেছেন রেইনকোট। হ্যাঁ, তো ও, আমি সেই বলতে সবকটা যাচ্ছি। ছবিতেই কিন্তু আমি ওনার সহচর্য পেয়েছিলাম এবং ওনার থেকে অনেক কিছু আমি শিখেছি। তো সেটা আমি খুব মানে নিজেকে ভাগ্যবান মনে করি। সত্যি তাই। আজকে এখানে না স্বীকার করলে বোধহয় স্বীকার করা হবে না, আপনি আছেন গায়ে কাটা দিচ্ছে। আমি যেদিন প্রথম ভেবেছিলাম যে পডকাস্ট করব, আমি মানে আমি প্রথমত এটার ছাত্র নই, আমিও লেখালেখির দিকেই ছিলাম, ক্যাপশন এখনো প্রফেশনালি ক্যাপশন ট্যাপশনই লিখি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনার মনে থাকবে ঘোষ অ্যান্ড কোম্পানি বলে একটা চলচ্চিত্র, এই সরি একটা এপিসোড। ওটাও একটা এপিসোড, আমি ওটাও একটা টক শো। হ্যাঁ, ওইটা যখন খুব বিখ্যাত হয়, আমার খুব মনে হয়েছিল যে প্রচুর মানুষের থেকে তো কত গল্প জানা যেতে পারে। তারপর যখন সুযোগ হয় সেই তবে সময় তো এত ইউটিউব চ্যানেল ছিল না, ছিল বা না, পডকাস্ট বলে কি কিছু সেগুলো ছিল এই না। শব্দগুলোও ছিল না। এটাই বোধহয় ঋতুপর্ণ ঘোষকে সবার চেয়ে হেড ফ্রম দ্য টাইম করে দেন। হ্যাঁ, যাই হোক, আমি এই বন্ডিংটা আপনারা ঋতুপর্ণ ঘোষে, যাই যেটা বলছেন এই বন্ডিং এর পরে, তার এই বন্ডিংটা থেকে দুর্গাপুজোর দিকে টার্ন আউট করাটা কি? আসলে যেটা বলছিলাম যে কলকাতায় বড় হয়ে যে দুর্গাপুজোর সঙ্গে কিন্তু একটা রিলেশন আমাদের প্রত্যেকেরই আছে, কোনো না কোনো ভাবে আছে। আমাদের একটা নস্টালজিয়া কাজ করে ওই দুর্গাপুজো শব্দটা শুনতে। তো সেরকম ছোটবেলায় তো আমার বাড়ির সামনেও একটা পুজো হতো, কারণ প্রত্যেকের বাড়ির সামনেই পুজো হয়। কলকাতার শহরে প্রত্যেক গলিতে গলিতে মাঠে কোনো না কোনো পুজো হয়। হ্যাঁ, তা আমার বাড়ির সামনে পুজো হতো। সেই ছোটবেলায় ওই পুজো দেখে একটা বড় হয় যে চোখের সামনে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়া, আবার ভেঙে যাওয়া, আবার ওই তখন তো এতদিন আগে পুজো তৈরি হতো না, তখন হয়তো মহালয়ার পুজো 2 সপ্তাহ আগে বা বিশ্বকর্মা পুজোর 1 সপ্তাহ পরে হয়তো স্ট্রাকচার তৈরি হয়ে যায়। আর পঞ্চমীর দিন সকালে প্রতিমা আছে কুমারটুলিতে। হ্যাঁ, তো সেটার একটা অন্যরকম আবেগ তো আমাদের মধ্যে কাজ করতো। আর আমার মানে একটা রিলেটিভ কুমারটুলিতে, যে জিতেন্দ্রনাথ পালেন সং, যারা বাগবাজারের সিনেমা। আচ্ছা। আমার মাসির ওই বাড়িতে বিয়ে হয়। তো ওকে। সুতরাং ছোটবেলা থেকে কুমারটুলিতে যাতায়াত ছিল। তা ওই মাটির গন্ধটা কিন্তু ছোটবেলা থেকে কোনো না কোনো ভাবে মনের মধ্যে কোনো একটা বীজ রোপণ করছে। ঠিক আছে? তা এইটা যে পরবর্তীকালে এরকম ভাবে একটা গাছের আকার নেবে সেটা হয়তো তখন ভাবিনি। কিন্তু আর্ট কলেজে ভর্তি, তারপরে টেক্সটাইল নিয়ে চর্চা, বুটিক করছি। সেই সময় কলকাতায় আরেকটা জিনিসের একটা চেঞ্জেস দেখা যাচ্ছিল 1985 থেকে, যে এশিয়ান পেন্ট শারদ সম্মান। এই শারদ সম্মান কলকাতার পুজোর যে আজকের যে বিবর্তিত পুজো আমরা দেখতে পাই, তার পিছনে যদি একমাত্র কাউকে দায়ী করা যায়, বা কৃতজ্ঞতা বা দেওয়া। কৃতজ্ঞতা দেওয়া যায়, সেটা হচ্ছে এশিয়ান পেন্ট শারদ সম্মান। এবং ওইটা আজকে আজও বহমান। আহ্বান। এবং আমার তো মনে হয় যদি কোনো একটা বছর যদি এশিয়ান গেমস বলে কর্মকর্তারা যে আমরা এবছর শারদ সম্মান করবো না, অনেক পুজো ছোট হয়ে যাবে। পুজো, অনেক পুজো না, কলকাতায় এই ধরনের বিবর্তিত পুজো হবে না। আমি 26 বছর ধরে কলকাতা শহরে পুজো চর্চা করছি এবং এটা সব থেকে বড় একটা প্রমাণ আমি পেয়েছিলাম 2020-তে, যে বছর কোভিড ইয়ারে
আমরা জানতাম না পুজো আদৌ করা যাবে কিনা। এবং আমার সেবছর 3টে পুজোর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। 2019-এই আমাদের ঠিক হয়ে গেছিল যে পুরীতে আমি এই পুজোগুলো করবো। অলরেডি প্ল্যানিং চলছিল, বিশাল আকারে কর্মকাণ্ড প্রায় তৈরি হবে এরকম একটা জায়গায় চলে গেছিল। হঠাৎ মার্চ মাস থেকে যে লকডাউনের মধ্যে আমরা পড়ে গেলাম, তখন কিন্তু পুরোটা স্তব্ধ হয়ে গেছে। এবং আমরা কোনো ক্লাবই তখন ভাবেইনি যে পুজো করবে। ওই 3টে ক্লাব যাদের সঙ্গে আমার চুক্তিবদ্ধ ছিল, তারা বলছিল নমো নমো করে পুজোটা হয়ে যাক, কারণ পুজোটা একটা রিচুয়ালস, পাড়ার আবেগ, একটা পুজোটা হয়ে যাবে। হঠাৎ পুজো শুরু 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে এশিয়ান পেন্ট শারদ সম্মান ডিক্লিয়ার করলেন যে তারা এবছরও শারদ সম্মান করবেন, কিন্তু অনলাইন করবেন। তা এই অনলাইন করবেন, হ্যাঁ, ওরা হয়তো গিয়ে যেভাবে ভিজিট করে পুরস্কার দেন সেটা করবে না, কিন্তু অনলাইন করবে। এইটা যে ডিক্লিয়ার করা গেল হলো, সেই মুহূর্তে কলকাতার প্রত্যেকটা ক্লাব যারা এই ধরনের পুজো করে থাকেন, তারা কিন্তু তাদের সাধ্য মতো ঝাঁপিয়ে পড়েছিলেন যে আমাদের আবার ওই পুরস্কারটা পেতে হবে। কারণ এই পাগলামির জন্যই কিন্তু এটা এই জায়গায় এসে পৌঁছেছে, তাই যে আমরা পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেছি আমাদের অজান্তে। তো ওই 85 সাল থেকে এই ট্রানজিশনটা কলকাতার পুজোয় হচ্ছিল। এবার আমি যখন 98 সালে এই 93 সালে আর্ট কলেজে ঢুকি, তখনও কলকাতার পুজো এই পুজোগুলো চেঞ্জ হচ্ছে দেখছি। কারণ কলকাতায় ঠাকুর দেখাতে একটা আমাদের খুব ভালো লাগার বিষয় ছিল ছোটবেলা থেকে। এবার এই পুজোটা চেঞ্জ হচ্ছে এবং অনেক পুরস্কার দাতারা মানে অর্গানাইজাররা, এরকম কর্পোরেট সংস্থা, তারাও দেখছে যে এশিয়ান পেন্টস যখন এরকম একটা প্রচার পেয়ে যাচ্ছে এই পুজোটাকে প্রাইজ দিয়ে, আমরাও করবো। ওইরকম একটা সংস্থার হয়ে আমরা 2 বছর কলেজ থেকে জাজিং করতে বেরিয়েছিলাম 1996 আর 97। সেই সময় আমার মনে হয় যে যদি এই পুজোটা করার আমি সুযোগ পাই, হয়তো অন্যরকম কিছু করতে পারবো। তা 98 সালে আমার ওই যে রিলেটিভ যে কুমারটুলিতে থাকে নবকুমার পাল, তাকে আমি বলি যে যদি 98-তে কোনো এরকম পুজো থাকে বলিস, তোরা তো অনেক প্রতিভাবান আছে। তো 98 সালে ওই আমাকে একটা সুযোগ করে দেয়, বেহালা অঞ্চলের একটি শখের বাজার অঞ্চলের একটি পুজো সহযাত্রী। এখন পুজোটা নেই, ওটা সহযাত্রী আর সৃষ্টি মিলে বরিশা হয়ে গেছে। তো ওই সহযাত্রী ক্লাবের আমি প্রথম পুজো 98 সালে, ওটার আমার একক দায়িত্ব ছিল না, ওটা দায়িত্ব ছিলেন আমাদের কলেজের 2 সিনিয়র, দেবেন লাহা, শ্রুতি লাহা। আমার দায়িত্ব ছিল প্রতিমার ডিজাইন করা। আমি দুর্গাপুজোর প্রথম কিন্তু আমার পদক্ষেপ যে দুর্গা প্রতিমার ডিজাইন, তার রূপদান, তার অবয়বটা বানিয়েছিল নব, আমি তার ডিজাইনটা করেছিলাম। এখনো কি নবকুমার পাল আপনার ঠাকুর না, বানায়? নব আমার সঙ্গে 2004 পর্যন্ত আমি ওর স্টুডিওতেই ঠাকুর বানিয়েছিলাম। আচ্ছা। ওটা কুমারটুলিতে। কিন্তু তারপরে আমি দেখছি যে আমি এই কাজের সময় এতবার কুমারটুলিতে যেতে হতো, কারণ প্রতিমাটা কিভাবে তৈরি হচ্ছে, কারণ ওটা আমার ডিজাইনিং তৈরি হচ্ছে, কি রং করা হবে, কি অর্নামেন্টেশন করা হবে, পোশাকটা কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, তা সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন আমার যেতে হতো। আর সেই সময় আমার কিন্তু বুটিকটাও চলছিল, সেই জন্য খুব হেক্টিক হয়ে যাচ্ছিল বলে আমি 2005 সালে ডিসিশন নিই যে আমার প্রতিমা আমি কোনো পটুয়াকে দিয়ে, যেহেতু আমি মাটির কাজটা নিজে হাতে করে করতে পারি না, কোনো পটুয়াকে দিয়ে আমার মণ্ডপের মধ্যেই তৈরি করি। 2005 সাল থেকে এটা করি। কিন্তু 2004-এর পরে এমন একটা সময়ের মধ্যে আমি পড়েছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম কলকাতায় আর কোনোদিন দুর্গাপুজো করবো না। ওটা একটা ইনসিডেন্ট এমন একটা হয়েছিল। সেটা কি মানে আমি নাম করছি না, কোনো একটি পুজো কর্মকর্তা আপনাকে এমন কিছু বলেছিল যেটা আপনার খুব গায়ে লেগেছিল এরকম? না মানে আমরা জানি আর কি। হ্যাঁ, না এটা এটা যেহেতু অনেকদিন আগেকার বিষয়, আমি সেটা নিয়ে আর বলতেও চাই না, কারণ সেখান থেকে অনেকটা জায়গা আমি সরে এসেছি। আজ মনে হয় তারা আঙুল কামড়ান যে কেন আর আপনাকে পেলেন না। সেটা সেটা তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে আমরা যারা শিল্প চর্চা করি আমরা খুব সেন্সিটিভ। ঠিক, হ্যাঁ, কারণ যে কোনো শিল্পী তাই, যে কোনো শিল্পী আমার মনে হয় সেই সেন্সিটিভিটিটা যদি খুব পিওর ফর্মে না থাকে, তাহলে একটা পিওর জিনিস তৈরিও হয়। হ্যাঁ, সেই জায়গাটা থেকে খুব মনক্ষুণ্ণ হয়েছিল। আমি ভেবেছিলাম দূর কেনই বা করতে যাচ্ছি এইখানে আমার শিল্প চর্চা। ঠিক আছে, আমি এমন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেটাই করি। তারপর তো চলচ্চিত্রে অলরেডি আমি ঋতুদার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে গেছি সেই সময়। বাট 2005 সালে আবার নাকতলা উদয়ন সঙ্গ, তখন কলকাতার মানচিত্রে নাকতলা উদয়ন সঙ্গ ছিলই না। তা প্রথম ওরা বলে যে আমাদের জন্য তুমি একটা সমী রাইট, মানে আমার সিনিয়র দাদা, বিখ্যাত শিল্পী, ওনার পাড়ার পুজো নাকতলা উদয়ন সঙ্গ, উনি রিকোয়েস্ট করেন সুন্দর এটা করতেই হবে তোকে। মানে ওনার কাছে গিয়েছিল ওই ক্লাবটা, উনি বলেছিলেন করবো না, উনি বলেছিলেন আমার এক ভাই স্থানীয়, সে করুক পুজোটা।
তা ওনার রিকোয়েস্টে আমি ওই 2005-এ একটি পুজো করেছিলাম সারা কলকাতা। তারপরে বাকিটা ইতিহাস। তারপর থেকে নাকতলা উদয়ন সঙ্গে এখন কলকাতার যদি দুর্গাপুজো নিয়ে কোনোদিন আলোচনা হয়, নাকতলা উদয়ন সঙ্গের নাম প্রথম সারির 2-3টে পুজোর মধ্যে থাকে। একদম তা সেই নাকতলা উদয়ন সঙ্গে করা, এবং আমার ওই 2005 সালে পুজো করার পরে পুজোর সঙ্গে আবারও নেশাগ্রস্ত হয়ে গেলাম, এবং আমার মনে হলো যে দুর্গা পুজোটাকে আমি ছাড়তে পারবো না। এবং 2005 সালের পর থেকে তো কন্টিনিউয়াস পুজো করে চলে আসছি, এবং আমার মনে হলো যে আমি যদি পুজোটাকে কন্টিনিউ করতে চাই, খুব সিরিয়াসলি যদি এর মধ্যে শিল্প চর্চা করতে চাই, তাহলে আমাকে একটাকে বাদ দিতে হবে, মানে ওই বুটিকটাকে বা আমার ওই যে ফ্যাশন নিয়ে যে এগোনোর জায়গাটাকে আমাকে বন্ধ রাখতে হবে। কারণ কলকাতার যে এই ফ্যাশন চর্চাটা, এটা কিন্তু পুজো কেন্দ্রিক, মানে পুজোর সময় ওটা একটা বিজনেস। আমি যেটা করছিলাম ওটা একটা বিজনেস, আর পুজোটা হয়তো আমি এখান থেকে অর্থ উপার্জন করছি, এটা এখন হয়তো আমার খুব হার্ডকোর একটা প্রফেশনের জায়গা হয়েছে, কিন্তু এই প্রফেশনের থেকেও খুব বড় জিনিস হচ্ছে এইখানে আমার যে জীবনবোধ বা শিল্পবোধ, সেইটা আমি মানুষের সামনে নিয়ে আসছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু ওই কোনো বিজনেসের সঙ্গে এটা তুলনা করা যাবে না, কারণ এটা 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 একটা শিল্প চর্চার ক্ষেত্র, যার সঙ্গে বিজনেসের যোজন। সিনেমার থেকেও এখন দূরে, মানে সিনেমা হচ্ছে আমার কাছে ঋতুপর্ণ ঘোষই প্রথম এবং ঋতুপর্ণ ঘোষই শেষ, কারণ উনি একটা আমার কাছে ইনস্টিটিউটের মতো ছিলেন, এখনো আছেন। উনি হয়তো ফিজিক্যালি প্রেজেন্স নেই, কিন্তু উনি সারাক্ষণ সবসময় আমি বিশ্বাস করি। আমার ঋতুদা 2013 সালে আমরা খুব আনফরচুনেটলি উনি চলে গেলেন। সত্যি তারপরে হয়তো আমি একটা সিনেমা করেছি, ঋতুদারই এক অ্যাসোসিয়েট সঞ্জয় নাগের একটি পাড়াপাড় বলে একটা ছবি করেছি। তারপরে আর চলচ্চিত্রে আমি নাম করবো না, কয়েকজনের আমাদের এই আলোচনা সূত্রে বেশ কয়েকজন ডিরেক্টর যাদের সঙ্গে আমি ব্যক্তিগত স্তরে কথা বলেছি, অনেককে বলে হচ্ছে যে আপনারা কখনো সুশান্ত বাবুকে রিচ করলেন না, মজা করে বলেছেন রিচ কি আমরা করিনি, উনি ওপার থেকে রিপ্লাই দেন না, রিপ্লাই দেয়নি, মানে কি বলতো আসলে মানে আপনি বলেছেন যে না আমাকে পুজো নিয়েই ছেড়ে দেওয়া হোক। না, আসলে না, আমরা যে প্র্যাকটিসটার মধ্যে দিয়ে চলচ্চিত্রটা নির্মাণ হতো, ঋতুপর্ণ ঘোষের যে মেথডটা সেটা কিন্তু আমার কোনো একটা জায়গায় মিসিং মনে হয়, ওই জন্য আমার আর মনে হয়। যদি আপনাকে শিবপ্রসাদ বাবু বা কৌশিক গাঙ্গুলি কখনো অ্যাপ্রোচ করে, যাদের মেথড আছে, তবে কি আপনি যদি করে, আমার সঙ্গে কিন্তু যোগাযোগ নেই বা ওনারা এপিসোড দেখবেন কিনা আমি তাও জানি না, এখন এই জাতীয় কোনো ডিরেক্টর বা সঞ্জয় লীলা বানসালি আপনাকে একটা কাজ, উনি আমার কাছে ঈশ্বরের মতো একটা জায়গা। কারণ আমার কিছু মানুষের ছবি তো প্রচন্ড ভাবে আমি মানে মনে করি যে ওনারা এক একটা ফ্রেম, এক একটা পেইন্টিং এর মতো, একটা ছবির মতো, এবং উনি একটা ছবি যে কত ডিটেলিং এ ভাবেন, ওই প্র্যাকটিসটা আমরা একটা স্ক্রিনের ছবি দেখলেই বোঝা যায় যে তার প্রত্যেকটা কর্নার উনি ভেবে করেছেন। হ্যাঁ, মানে সেইটা জানি না, তবে আমার মনে হয় না যে আমি এখন যে চর্চার মধ্যে দিয়ে আছি আর কোনোদিন হয়তো চলচ্চিত্রে আমি কারোর হয়ে করতে পারবো কিনা জানি না, বাট আমার কিছু ছবি করার ইচ্ছা রয়েছে। আমি হয়তো সেই সঠিক সময়, বা যদি আমার মনে হয় যে না এটা নিয়ে ছবি করাটা, কারণ ছবি চলচ্চিত্র নির্মাণটা কিন্তু না খুব, আমার মনে হয় খুব কঠিন একটা শিল্পক্ষেত্র, কারণ ওখানে অনেকগুলো শিল্প মাধ্যম একসঙ্গে কোলাবোরেশন হয়ে একটা ফ্রেম তৈরি হচ্ছে। তা সুতরাং সবকটা শিল্প মাধ্যমের প্রতি যদি একটা সম্যক ধারণা না থাকে, ওই চলচ্চিত্রটা না নামাই ভালো। কিন্তু আমাদের দুর্গাপুজো তাই, কিন্তু দুর্গাপুজো কিন্তু এখানে শুধুমাত্র যে আমি যদি আর্কিটেকচারটা বুঝি এটা হবে না, এখানে আমি যেহেতু একটা প্রতিমার গড়ন তৈরি হচ্ছে, একটা স্কাল্পচারটা খুব ইম্পর্টেন্ট, এখানে আলোটা খুব ইম্পর্টেন্ট, এখানে সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে অডিয়েন্সটা একটা পারফর্মারের মতো আমি ইউজ করি তাকে। হ্যাঁ, তো সুতরাং এটাও কিন্তু একটা কোলাবোরেশন রয়েছে, এবং এই দুর্গাপুজোর শিল্প চর্চাটা আমার মনে হয় খুব একটা ইউনিক কাইন্ড অফ শিল্প চর্চা, যেটা সারা পৃথিবীর যে অনেকগুলো শিল্প চর্চা নিয়ে আমরা দেখতে পাই, বা অনেকগুলো শব্দবন্ধ আমাদের কাছে আছে, যে সাইট স্পেসিফিক ইনস্টলেশন, টেম্পোরারি ইনস্টলেশন, পাবলিক আর্ট, এই সব কটাকে ছাড়িয়ে গিয়ে দুর্গাপুজো একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম, স্বতন্ত্র শিল্প ক্ষেত্র, এবং একটা স্বতন্ত্র শিল্পের কথা আবিষ্কার করার চেষ্টা করছে। ঠিক, আমি যে জায়গাটাতে আছি, মানে আমাদের কাছে আবারও বললাম যে আমরা দর্শকের চোখ থেকে যদি দেখি, আমি যখন ছোট বাবার হাত ধরে প্যান্ডেল দেখতে যাই, আমার মনে আছে, আমার পুজোর কমিটিটার নাম মনে নেই, তাসের প্যান্ডেল করেছে দক্ষিণ কলকাতা দিকে, বসুপুর শীতলা মন্দির আমার বাড়ির কাছেই ছিল,
পুরো কাঠের একদম প্যান্ডেল, কাঠের ছবি তোলা। একটা প্যান্ডেল দেখেছিলাম পুরো ভাড়ের প্যান্ডেল, ওটাও বসে বসে তোলা। একবার দেখেছিলাম মনে পড়ছে সমস্ত শুধু কড়ি দিয়ে একটা প্যান্ডেল তৈরি হয়েছিল। এইটা এক ধরনের, এটাও তো আর্ট না, এটা এটা না, অনেক প্যান্ডেলের পরে এটা এলো। অনেকগুলো ফেজে কলকাতার দুর্গাপুজোর কিন্তু এই বিবর্তনটা দেখা গেছে। প্রথমে দেখা যেত হচ্ছে যে শুধু প্রতিমা নিয়ে এক্সপেরিমেন্ট, Experiment। যেমন অলোক সেনের একরকম প্রতিমা ধারা ছিল, রমেশ পালের একরকম একরকম ছিল, ধারা ছিল, আমাদের বাগবাজার এক ধরনের মোহনবাসী রুদ্রপালের একরকম ধারা ছিল। তারা এক্সপেরিমেন্ট করছিলেন, কিন্তু তারপরে যখন এই শারদ সম্মান দেওয়া শুরু হলো, তখন এই মণ্ডপ যেতে এই যে অস্থায়ী কাঠামোর একটা বিবর্তন দেখা গেল। সেই সময় ওই কাঁথি ডেকোরেটররা প্রথমে কাপড়ের কুচির নকশার একটা প্যান্ডেল, মানে সে অভাবই নয়। আমার এখনো মনে আছে যে আদি বালিগঞ্জ বলে একটি পুজো দক্ষিণ কলকাতায়, তারা কাপড়ের কুচি দিয়ে রামায়ণের দৃশ্য, মানে কাপড়ের কুচিটা দিতে হয় কিন্তু ওই একটা মানে নারকেল দড়ির একটা একটা ছক তৈরি করে তার উপরে কুচি দিয়ে 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 সেলাই করে করে ওই ছবি তৈরি করেছিলেন। মানে অকল্পনা, এখন আমার চোখের সামনে ভাসে। আমিও ভেবেছিলাম 1-2 বছর যে ওই রকম কাপড়ের কুচি দিয়ে আমি যদি কিছু করতে পারি, কিন্তু ওই রকম ধরনের যে কারিগর আর পাওয়া যায় না যে ওই নকশাটা তৈরি করতে পারে। হ্যাঁ, বা ওইভাবে যে ওই যে ছকটা তৈরি করে, ওই ছকটা তৈরি করাই আসল, ওই ছকটাও এখন কেউ তৈরি করতে পারে না। সেই একটা ফেজ গেছিল। তারপরে গেছিল হচ্ছে একটু মেটেরিয়াল ওরিয়েন্টেড, যেটা তুমি বলছো যে ওই ভাঁড়ের প্যান্ডেল, তারপরে কড়ির প্যান্ডেল, বিভিন্ন মেটেরিয়াল, বিস্কুটের প্যান্ডেল, বিভিন্ন মেটেরিয়াল দিয়ে একটা এক্সপেরিমেন্ট চলছিল। হ্যাঁ, তারপরে যখন শিল্পীরা এর সঙ্গে বা যারা শিল্প চর্চা করছে, ডাইরেক্ট কোনো শিল্পী প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে, বা হয়তো স্বক্ষেত্রে যে নিজে থেকে তারা শিল্প চর্চা করে, তারা এসে যখন পুজোর সঙ্গে যুক্ত হচ্ছে, এরকম অনেকে আছে। হ্যাঁ, তারা কিন্তু তখন পুজোর টোটাল যে প্রেজেন্টেশনটার মধ্যে একটা অন্য আঙ্গিক খোঁজার চেষ্টা করলো। হ্যাঁ, প্রথমত তার প্রথম দিকে হয়েছিল ধরুন যে আমাদের যে এই ট্র্যাডিশনাল ফোক আর্ট গুলো আছে, সেগুলো পুজোর মধ্যে তাদের মতো করে এক্সপেরিমেন্ট করে। তার সবচেয়ে বেশি উদাহরণ বোধহয় মধুবনী। আমাদের ট্র্যাডিশনাল যে মেদিনীপুরের পটের ব্যবহার হয়েছে, তারপরে ওই যে দশাবতার তাসের ব্যবহার হয়েছে, এরকম অনেক রকম শিল্প কিন্তু, এবং শুধুমাত্র যে বাংলার শিল্প নয়, এরকম আমরা মানে আমাদের বিভিন্ন স্টেটের শিল্প কিন্তু এখানে উঠে এসেছিল। হ্যাঁ, তারপরে একটা ফেজ আছে যেখানে একটু কনসেপচুয়াল পুজো বা একটা পুজো, তখন পুজোটা আবার একটা ধারা পরিবর্তিত হয়। এই জায়গাতে যদি আমি আসি, এখানে গল্প বলা পুজো, আমার মনে আছে সুশান্ত পাল, আপনি সেখান থেকে সুশান্ত শিবানী পাল, আর সুশান্ত পাল আর সুশান্ত টালা প্রত্যয় পাল, এই দুটো নাম মোটামুটি সিনোনিমই বলা যায়। কারণ আমার ধারণায় বলছি, টালা প্রত্যয় মানে সুশান্ত পাল, আবার সেই সুশান্ত পালের সুশান্ত শিবানী পাল হয়ে ওঠা, যদিও শিবানী আপনার স্ত্রীর নাম, শিবানী দেবী দুর্গারও আরেক নাম, নামের মধ্যখানে নিজের স্ত্রীর নাম ব্যবহার করা, এটা কেন? মানে এটা কি আপনি অনেক বেশি ফেমিনিস্ট, নাকি আপনি দুর্গাপুজো চর্চা করেন বলে এটা একটা আপনি কৃতিত্ব বলে মনে করেন? না, আমার আসলে 2023 একটা বছর হয়েছিল, 2023-এ আমার 50তম দুর্গাপুজো কলকাতায় উপস্থাপিত হবার কথা, মানে সেরকমই হয়ে গেছিল। আর ওই 2023 আমারও মানে 50 বছর হয়েছিল বয়স। হ্যাঁ, আমি দেখলাম যে এইটা এমন একটা বছর যেটা মানে কোইন্সিডেন্টলি যে একসঙ্গে পড়ে গেছে, আমি এটাকে সেলিব্রেট করব। আমি ওই জন্য ওই বছর একটাই পুজো করেছিলাম, কালা প্রত্যয়। এবং আমি ওখানে আমি যেটা বিষয়টা ছিল যে কখন যে আমি কেন দুর্গাপুজো করি, মানে দুর্গার সঙ্গে আমার রিলেশনটা কি। দুর্গা এখানে আবার অনেকে অনেক রকম বিতর্কিত ভাবে এটাকে ধরবে, দুর্গা তো দেবী, তার সঙ্গে আবার তোমার কি রিলেশন। দুর্গা দেবী, এটা রিলিজিয়াস অ্যাঙ্গেলটা খুব বিচ্ছিরি ভাবে, মানে অনেকের ক্ষেত্রে খুব বিচ্ছিরি ভাবে হিট করবে, কিন্তু আমার কাছে না দুর্গা অনেকটা আমার ভেতরেরই একটা অংশ। এবং আমার মনে হয় আমরা যারা প্রত্যেকে হ্যাঁ ঈশ্বরকে বিশ্বাস করি, আমার মনে হয় তার আগে নিজেকে বিশ্বাস করাটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজাটা আগে ইম্পর্টেন্ট, রাদার দেন আমার বাইরে ঈশ্বরকে খোঁজা। এটা আমার কথা নয়, কিন্তু এটা চিরাচরিত আমাদের যে বেদ, বেদান্ত, উপনিষদ, তারপরে যত মহর্ষি আমাদের রয়েছেন, তারা প্রত্যেকেই বলে গেছেন যে ব্রহ্মই সত্য, তোমার মধ্যেই তার অবস্থান, তোমার মধ্যেই সে আছে।
আমি তো তার মধ্যে আমার মধ্যেই তাকে খুঁজছি, এবং এই খুঁজতে খুঁজতে দুর্গা কোথাও যেন আমার কাছে না আমার শিল্পের ভাষা হয়ে গেছে। দুর্গা আমার কাছে শুধুমাত্র ওই 10 হাতের মূর্তি নয়, হ্যাঁ, দুর্গা আমার একটা শিল্পের পরিভাষা, এবং আমি আপনার নিজের বোধ। আমার নিজের শিল্পবোধ, আমার জীবনবোধ, আমার জীবন চর্চা, আমার জীবন যাপন, আমার শিল্প যাপন, এবং এটাকে আমি আঁকড়ে ধরেছি। সুশান্ত পাল জীবনে বিশ্বাসী না জীবন যাপন, মানে জীবনে আপনি বেশি বিশ্বাসী না যাপনে বেশি বিশ্বাসী? আমি যাপনে বিশ্বাসী, আমি মোমেন্টসে বিশ্বাসী, আমি এই মুহূর্তটাকে বিশ্বাস করি। আমি এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাকে আমি এনজয় করতে চাই এবং সেটাকে নিয়েই বাঁচতে চাই। তা আমি ওই 2023-এ আমার যে শিল্প যাপনটা বা দুর্গা যাপনটাকে আমি ওই কখনের মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম, এবং সেখানে এমনই একটা বিষয় ছিল যে আমি 13 দিন দুর্গার সঙ্গে যাপন করেছি ওই আমার শিল্পক্ষেত্রের মধ্যে। আমি সেখানে ছিলাম, আমি সেখান থেকে কিন্তু 1 মিনিটের জন্য একটা আলাদা আমার প্রায় মানে সব রকম মানে এমিনিটিস নিয়ে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছিল সেখানে থাকার জন্য। আমি কিন্তু সেখানে থাকিনি, আমি আচ্ছা, মানে আপনি সেভাবে টালায় ছিলেন? আমি তালায় মানে ওই যে মানে ওই মণ্ডপটার মধ্যে যে চেয়ার টেবিলটার মধ্যে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে যে বিছানা রয়েছে, হ্যাঁ, চেয়ার আমার যে টেবিল আপনি বিছানাটা লিখছেন, একদম, উঠছেন। আমার যদি মানে দ্যাট ইজ নট অনলি, মানে ওটা শুধুমাত্র মেকিং নয়, আপনি ছিলেন। ওটা আমার জীবন যাপনটা যে দুর্গার সঙ্গেই আমি করি, এবং Okay. যদি কোনোদিন আমার বাড়িতে আসো তুমি দেখবে আমার চারিদিকে সে ছড়িয়ে আছে। এবং আমার বাড়িটারই ধরো আমি যে 1800 স্কোয়ার ফিটে থাকি, আমি সেটাই ওখানে প্রায় 24,000 স্কোয়ার ফিটে একটা একটা খুব সারিয়াল ওয়েতে আমি সেখানে এটাই কোনো ধর্মকে আপনার মনে হয় না যেটা ধার্মিক জায়গাটাকে কোথাও ভাবে অ্যাঙ্গুলারলি ধর্মটা কি? ধর্মটা কি বলো আমাকে? ধর্মটা কি কোনো মানে স্পিরিচুয়াল আর রিলিজিয়ন দুটো একটা জিনিস? আপনি স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ন এই দুটো জিনিসকে একসঙ্গে রাখতে রাজি নন? না, কোনো দুটো এক বিষয় নয় তো। স্পিরিচুয়ালিটিটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে খোঁজার একটা যাত্রাপথ, হ্যাঁ, আর রিলিজিয়ান হচ্ছে তুমি সেটা যদি কোনোদিন খুঁজে পাও তাহলে তুমি ওই জায়গাটা যেতে পারো। আরেকটা হচ্ছে রিলিজিয়ানটা কি, যারা ধরো এই 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 প্রসেসটা খুব মানে দুটো ওই তো আছে, একটা হচ্ছে দ্বৈত, একটা হচ্ছে অদ্বৈত। একটা হচ্ছে তুমি আকারকে দিয়ে তুমি ওনার কাছে পৌঁছতে পারো, আর একটা নিরাকার সত্তায় বিশ্বাস করে তুমি ওনার কাছে পৌঁছতে পারো। এই দুটোই রাস্তা, হ্যাঁ। তা আমি তো একটা যেখানে আকারকে পুজো করা হয় সেখানে এসে নিরাকারকে খুঁজছি, হ্যাঁ। হ্যাঁ, এবং এই যে আমি তো একটা পুজো করেছিলাম নাকতাল উদয়ের সঙ্গে যে সময় নিয়ে, এবং সেইটা সময় নিয়ে যখন আমি একটু পড়াশোনা করতে গেলাম আমার মনে হলো যেন এই যে পৃথিবীটা যে ব্রহ্মাণ্ডটা যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন তো আমরা বা মানব সভ্যতা এখন যেভাবে আমরা রয়েছি আমরা তো সেইভাবে তার অস্তিত্ব ছিল না, সেভাবে তো অস্তিত্ব ছিল না। তাহলে মানব সভ্যতারই অস্তিত্ব যদি সেখানে সেই সময় না থাকে তাহলে মানব দ্বারা তৈরি মূর্তিও তো সেখানে থাকবার কোনো কথা নয়। কোনো মন্দিরও ছিল না, কোনো মসজিদও ছিল না, কোনো গির্জাও ছিল না। আজকে আমরা ভাবছি আমরা অন্য প্ল্যানেটে যাব, আমরা ভাবছি অন্য প্ল্যানেটে আমরা বসবাস করবার যোগ্য আছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। হ্যাঁ, হয়তো আমরা কয়েক বছর পর দেখা যাবে বা কয়েক দশক পর দেখা যাবে যে আমরা হয়তো মার্সে গিয়ে থাকছি বা হয়তো মুনেও চলে যেতে পারি। হ্যাঁ, কিন্তু আমাকে একটা সত্যি কথা বলো, সেখানে কি কোনো দেবতার অস্তিত্ব এখন আছে? না কোনো মন্দির আছে, না কোনো মসজিদ আছে? সেটা কিন্তু একটা ব্রহ্মাণ্ডের মতো ব্ল্যাঙ্ক স্পেস। আমরা গিয়ে এগুলোকে তৈরি করেছি। মানব সভ্যতাই আগে আমরা তো একটা স্পিসিসের মতো ছিলাম, আস্তে আস্তে আমরা বিকশিত হতে হতে আমরা সিভিলাইজড হতে হতে আমরা প্রথমে কথা বলতে শিখলাম, আমরা কোনো একটা জায়গাকে বিশ্বাস করতে জানলাম, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, ধর্ম তৈরি হলো, তারপর ঈশ্বর এলো। তাহলে মানুষকে ঈশ্বর তৈরি করলো না ঈশ্বর মানুষকে তৈরি করেছে? এটা খুব কনফ্লিক্ট একটা জায়গা। আমার মনে হয় কোন একটা সুপ্রিম পাওয়ার এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে। সেই পাওয়ারটা মেল ফিমেল না কি আমি জানি না, কিন্তু একটা সুপ্রিম পাওয়ারকে আমি বিশ্বাস করি। সেই পাওয়ারটা যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেই পাওয়ারটা সেরকম প্রত্যেকটা দেবতাকে যারা আমরা তৈরি করি সবার মধ্যে আছে। এবার তুমি আপনি আমার বলুন, আমি আপনার জায়গাটা এগোলাম। ধরুন আপনার পুজো মানে আপনার কনসেপ্ট পথ চলতি লোকের বোধগম্য একটু কম হয়, এটা বোধ করি আপনিও জানেন। যেমন ধরুন আমি নিজেও জানি না, আমি গত বছর টালা প্রত্যয় 19 বার দেখেছি। সৌভাগ্যবশত যেহেতু টালা প্রত্যয়ের কিছু কর্মকর্তা আমাকে চেনেন, ব্যক্তিগত স্তরে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, আমাকে ওই 1 লক্ষ লোকের ভিড়টা যেতে হয়নি। আমি যেখান থেকে আপনাদের শিল্পীদের যাওয়ার করিডোরটা ছিল সেই সেফ প্যাসেজটা পেয়েছিলাম, এবং মিডিয়ার দৌলতে
যেহেতু একটু পরিচিত মুখ, আমি স্পেসও পেয়েছিলাম। 30 ফুট উপরে উঠেছি এবং নেমেছি, তো একটা জিনিস খোঁজবার জন্য যে শিল্প কি এবং বোঝবার চেষ্টা করেছি। এবং আমি সব শেষে যখন এসে আমি এই জার্নিটা কেন বলছি, এটা হয়তো আরো অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে 19-20 বার হাঁটাচলা করেছি। আই ওয়াজ দেয়ার ফর অ্যাটলিস্ট 25 মিনিটস। ইউজুয়ালি 1-1.5 মিনিটে বিষয়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি 25 মিনিট ছিলাম, আমাকে বাধ্যবাধকতা করা হয়নি, আমি লাকি। আমি অনেক শেষে এসে যখন আমি দেবী প্রতিমাটা দেখলাম, তার আগে ওই মোমবাতিটার, আপনি যে আলোর মাধ্যমে মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতিটার ওয়েভ মানে ঘুরছে, এই জায়গাতে এসে আমি যখন দুর্গাটা দেখলাম, যে যন্ত্রের মধ্যে একটা নিরাকার একটা দুর্গা আপনি ক্রিয়েট করেছেন। ভয়েড, আপনার থিমের নাম ভয়েড। বিষয়টা কি আমার কাঁচা মাথায় আমি যেটুকু বোঝবার চেষ্টা করলাম, আপনার কোথাও কি রিস্ক মনে হয় না যে একদল মানুষ তো আপনাকে নেবেই না, মানে নেবেই না ইন টার্মস অফ তারা বুঝতে পারবে না স্বাভাবিকভাবে, তাদের কাছে যা শুনে দেখলাম টালা প্রত্যয়ের একটা হাইপ আছে বা সুশান্ত পালের একটা হাইপ আছে, তো দেখলাম বেকার সময় নষ্ট করলো, এই ভয়টা কখনো পাননি? না না, এই ভয়টা তো একজন যারা শিল্প চর্চা করে তার করাই উচিত নয়। কারণ আমি যদি মানে তখন তাহলে আমাকে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, মানে মানুষ কোনটা চায়, মানুষ কোনটা পছন্দ করে, মানুষ কোনটা দেখতে ভালোবাসে, সেইটা যদি আমি বারবার করতে থাকি তাহলে ওই শিল্পটা হবে না। মানুষের ভাবনার যেটা চায় সেই রকম আরেকটা কিছু আমি তৈরি করলাম, হ্যাঁ, সেটা অন্য আরেকজনের মতো আমি তৈরি করছি, হ্যাঁ, সেটা কিন্তু তাহলে একটা কমার্শিয়াল প্রোডাক্টের মতো হবে। আর শিল্পটা হচ্ছে না একটা নিজস্ব যাপনের কথা বলে, আমার শিল্প বোধের কথা বলে, যে আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমি 10 বছর আগে যেভাবে শিল্প নিয়ে ভাবতাম, আজকে আমি কিভাবে শিল্পটাকে বুঝি, আমি আজকে দুর্গাকে কিভাবে দেখি। আমাকে দুর্গা যেদিন প্রথম তার অবয়ব তৈরি করবার জন্য আমাকে সহযাত্রী দায়িত্ব দিয়েছিল, সেই দিন আমি দুর্গাকে কিভাবে ভাবতাম আর আজকে দুর্গা আমার কাছে কি, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এবং ওই যে গত বছরের পুজোটার কথা বলছো, ওটা অ্যাকচুয়ালি কিন্তু না একটা শিল্পীর যাপনের কথাই, যে আমি যখন কোনো কিছু আমাদের না মানে আমরা যারা শিল্প চর্চা করি সব থেকে এটাই খুব রিস্কের, শিল্প চর্চা যারা করে না সেটাই খুব রিস্কের। কারণ তোমার কোনো নিশ্চয়তা নেই, তোমার কোনো, আমরা খুব আনসার্টেন ওয়েতে থাকি, এবং এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় মজা, যে আনসার্টেনটি। ভয় করে না? ভয় তো ওই ভয়টাকে যতক্ষণ না মানে তুমি যখনই একটা কোনো আননোন স্পেসের মধ্যে যাবে, তুমি একা একা যাবে, তোমার একটা তো ভয় লাগবে। আমরা যারা শিল্প চর্চা করি আমরা সব সময় আননোন স্পেসে একা একা যাই, আমার সঙ্গে কেউ থাকে না। আপনি আজকে খ্যাতির চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলার দুর্গাপুজো আপনাকে, আপনার কন্টেম্পোরারি কিছু আর্টিস্টও আছে, ধরে নেওয়া যাক আপনার মতন যারা, আপনাদের ছাড়া ভাবা যায় না। একটা দিন তো আসতে পারে যেদিন আপনারা পুরনো হলেন, যেরকম হয় মানে একটা প্রজন্ম এগিয়ে আসে, তারা আরেক রকম ভাবে ভাবে, যেদিন আপনার এই খ্যাতি থাকবে না সেদিন শিবানী পাল কি, যেদিন আমি আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কথা ভেবে শিল্প রচনা করব, সেদিন আমি বিচ্ছিন্ন হয়ে যাবো। এটা কি শিল্পীর অহংকার না? শিল্পীর অহংকার না, শিল্পীর অহংকার না, এটাই শিল্পীর যাত্রাপথ। আমি যেদিন এই যাত্রাপথে আমি একাই হাঁটছি এবং আমি একাই ওই আননোন ডেস্টিনেশনের খোঁজে হাঁটছি, আমি জানি না নেক্সট দিন আমার সামনে কি আসবে, যেদিন এই ভয়টা আমাকে গ্রাস করে বলবে না তুমি একটা নোন পথে যাও, তোমাকে যেটা লোকে পছন্দ করেছে তুমি সেটাই করো, সেদিন আমার এই যাত্রাপথটা ভঙ্গ হবে এবং সেদিন আমি আমার নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। সেদিন কি করবেন আপনি? সেদিন একদম কেউ আপনাকে বাধ্য করে দেন, আপনি একটাই পুজো করবেন, জানি না, আমি জোর করে চাপিয়ে দিচ্ছি, আপনি সেই কাজটা করবেন না? না, কোনোদিনই করবো না। সেদিন আপনি কি করবেন? না, আমি জানি না, আমাকে আজ পর্যন্ত আমি খুব মানে এই জায়গাটায় খুব লাকি, এবং এই জায়গাটা আমাকে কেউ কোনোদিন বাধ্য করতে পারেনি। আমি যখন ওই টেক্সটাইলের বুটিক করতাম, মানে শাড়ি ডিজাইন করতাম, আমি এরকম না মানে অনেক শাড়ি আমরা নিজে হাতে বাটিক করতাম, নিজে হাতে ফেব্রিক পেইন্ট করতাম। আচ্ছা, ব্লকের যে ডিজাইন হবে আমি নিজে বলে দিতাম, দিদিরা ব্লক প্রিন্ট করে নিতেন। এবং এরকম অনেক শাড়ি আছে যেটার আঁচলটা প্রায় 60 ইঞ্চি মতো, 50 ইঞ্চি মতো আঁচল, এবং খুব সুন্দর, মানে প্রায় একটা পেন্টিং এর মতো একটা আঁচল। এবারে ধরো আমি কোনো এক্সিবিশন দিচ্ছি দিল্লিতে, বোম্বেতে বা কলকাতার বিভিন্ন জায়গায়, এবারে একজন কাস্টমার আসছেন, একজন ভদ্র মহিলা, সে শাড়ি দেখতে আসছেন, এবার সে নিজে যেভাবে শাড়িটা পরে এসছেন, একদম প্লিট করে এখানে সেফটি পিন দিয়ে পুরো আঁচলটা দেখাই যাচ্ছে না,
আমি ওনাকে কোনোদিন আমার ওই মানে সব থেকে পছন্দের শাড়িটা দেখাইনি, কারণ আমার মনে হয়েছে ওই শাড়িটা যদি উনি পরেন ওরকম প্লিট দিয়ে আমার শিল্পকে আমি নষ্ট করবো। আরে উনি দিয়ে হতে পারতেন যে উনি বই আপনার সাইডে ফিট দিয়ে বললো না। না, ওনার ওনার এটা 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 ডিপেন্ডস না তুমি কিভাবে তোমার পোশাকটাকে ক্যারি করছো, এটাই তো হচ্ছে ফ্যাশন। এটাই কিন্তু ফ্যাশন, যে তুমি কিভাবে একটা পোশাককে ক্যারি করছো। হ্যাঁ, তা ওনার যে কর্মক্ষেত্র, উনি যে কর্মজীবিকা পালন করেন, সেখানে হয়তো ওই প্লিটের শাড়িটাই প্রয়োজন। অনেক শিক্ষিকা আছে, তুমি তো একজন স্কুল মানে স্কুল টিচার কোনোদিনই ওই রকম আঁচল খুলে যেতে পারবে না। সুতরাং ওইটা আমি ওরকম আমরা এগুলো আমি করেছি এরকম এবং মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা যে দুর্গাপুজো করি, যে বিভিন্ন ক্লাবে কাজ করি, এখানে কোনো কর্মকর্তারা অ্যাকচুয়ালি কিছু চাপিয়েই দেন না আমাদের উপরে, এবং তারা জানতেই এই শহরটা সবচেয়ে ইউনিক। শহরটা না, এটা এই শহর মানে আমি দুর্গাপুজো কেন্দ্রিক শহরটার কথা বলছি। শিল্পের এই ইউনিক জিনিস হচ্ছে এটা, এবং সেই কারণে আজকে দুর্গাপুজো এতটা তাড়াতাড়ি এত বিবর্তন হচ্ছে, কারণ এখানে শিল্পীরা স্বাধীন, এবং এই শিল্প সত্তাটা যতক্ষণ না স্বাধীনতা পাচ্ছে ততক্ষণ কিন্তু সে তাকে ভাঙতে পারবে না। আপনার পছন্দের হলিডে ডেস্টিনেশন মানে এই যে 3-4টে পুজো করছেন, মোটামুটি 200 দিন বা 150 দিন তো অ্যাটলিস্ট আপনি চূড়ান্ত ব্যস্ততায় কাটান। এটা না একটা কনসাস সাবকনসাস সব সময় এই প্রক্রিয়াটা আমাদের মধ্যে চলতে থাকে। সেটা তো একজন শিল্পী হিসেবে আমি ব্যক্তি কাঠামোটার কথা বলছি, আপনারও তো রিল্যাক্সেশন দরকার। আমাদের পছন্দ মানে আমি বলছি সুশান্ত শিবানী পালের ঘুরতে যাওয়ার জায়গা কোথায়? আমাদের এমন একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের জীবনটা চলে, এই যে যেটা বলছিলাম, যারা যে কোনো আমার মনে হয় প্রত্যেক শিল্পীর যাপনের মধ্যে এমন একটা প্র্যাকটিস আছে, সে কোনো সময় অলস নয়, সে কোনো সময় তার হলিডে নেই। এইটা আপনি নিঘাত খুব নিপে মানুষ, তাই এটা বলছেন। না, আমি যেখানেই যাই আপনি সেখানে হয়তো আমি ফ্যামিলি নিয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো দেখা গেল না আমি ওখানে একা হয়ে গেলাম। এটা খুব সেলফি, খুব ভয়ঙ্কর। যারা শিল্প চর্চা করে সেভাবে হওয়া যায় না, আমরা কেউই শিল্পী চেষ্টা নয়, এটা আমরা চেষ্টা করতে পারি। আমি আমার যাপনটাকে কিভাবে একটা আয়নার সামনে ধরে রাখলাম, একটা ক্যানভাসের সামনে ধরে রাখলাম, সেটাই আমার কাজ। আপনি যেটা বললেন তাহলে কিন্তু আমি খুব সেলফি। মাঝারি গোছের বাবা ভালো বাবা নন, মাঝারি গোছের স্বামী ভালো স্বামী। একদম সে তুমি আমার মানে ওই যে আমার রিয়েল লাইফ দুর্গা শিবানের কাছে গেলেই বুঝতে পারবে। সে এইসব প্রশ্ন করতে শুনলে উনি আমাকে সে পুজোর সময় জানে যে এই সময় ওকে মানে কিছু বলাই মুশকিল, মানে আমি ধরো বাড়িতে গেলাম, কিন্তু হয়তো দেখা গেল আমি দমদমে পড়ে আছি, আমি হয়তো স্নান করে বেরোচ্ছি, গিয়ে হয়তো ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, হয়তো দেখা গেল আমি বালিগঞ্জে রয়েছি। মানে আমাদের মাইন্ড গুলো সবসময় ট্রাভেল করে। বৌদি কখনো রেগে তো যান, আমরা হয়তো উনি এমনও হয়েছে যে উনি হয়তো একটা খুব সিরিয়াস কোনো টপিক নিয়ে আলোচনা করলেন, এবং আমি সেই সময় ওই জায়গাটাই ছিলাম না। তারপরে 10 মিনিট পরে আমি বললাম হ্যাঁ কি বললে, মানে কিরকম একটা মুহূর্ত তৈরি হয় ওখানে, সেটা মানে না থাকলে ওখানে বুঝতে পারবে না। যাই হোক, এটা পার্ট অফ আওয়ার জার্নি। ওই যে আমি বললাম না, আমি একা হাঁটছি, অজানা উদ্দেশ্যে হাঁটছি, অজানা ডেস্টিনেশনের মধ্যে যাচ্ছি, একটা ভয়ও আছে, কিন্তু এটাই সব থেকে মজা। এই যতদিন এটা এনজয় করতে থাকবো ততদিন আমি শিল্পের সঙ্গে বাঁচবো। যেদিন ওখান থেকে বিচ্যুত হবো সেদিন আমার শিল্প ধ্বংস। সুশান্ত পাল কোনদিন অবসর নেবেন নাকি আপনি পছন্দ করবেন যে যেদিন দুর্গা আমাকে ছেড়ে দেবে সেদিন আমি অবসর নেব? নিজের কোনো প্ল্যানিং নেই যে আমি এতগুলো করতে পারলে না, কিন্তু যেদিন দুর্গা আমাকে ছেড়ে দেবে মানে সেদিন আমার এই যে আমি কথা বলছি, এই যে আমার ভেতরে একটা প্রাণোজ্জ্বল ব্যাপার আছে। যতদিন বেঁচে আছেন দুর্গা আমাকে ছেড়ে দেবে সেদিন আমার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, তারপরে আমি মৃত্যু হয়ে গেলেন। একদম আপনি আমৃত্যু পুজো করবেন, মানে আপনার কোনো পুজো করবো কিনা আমি জানি না, পুজো চর্চা আমি দুর্গাকে নিয়েই দুর্গা চর্চা করবেন, দুর্গা চর্চাই করবো। কারণ দুর্গা চর্চা আমার কাছে আমার এটা যেন আমার ভুল নয় যে আমার দুর্গা চর্চা মানে কিন্তু ওই 10 হাতের প্রতিমা যেটা বাগবাজারে দেখা যায় তার চর্চা নয়। দুর্গা চর্চা কিন্তু আমার জীবনবোধের চর্চা, দুর্গা চর্চা আমার শিল্পবোধের চর্চা। আপনার জীবনবোধের দুর্গা একটু এলাবোরেট করা যাবে না? ওটা না, সেটা তো আমি দেখিয়েছি, আমি যে কবনে যে দুর্গা ওইটাই
আসল সুশান্ত পাল। ওখানে কিন্তু আমার কোনো ভনিতা নেই, কোনো অভিনয় নেই, ওখানে কোনো স্ক্রিপ্টও ছিল না, ওখানে আমি সারাদিন যা করি আমি ওখানে সারাদিন তাই করেছি। মানে স্ট্যান্ড বাই মোডে ক্যামেরা রেখে দিয়েছেন, টাইম ল্যাপসে ওটা রেকর্ড করে গেছে। ক্যামেরাও ছিল না, আমি রেকর্ডও করিনি। আমার 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 কোনো মানে মানে কি বলবো, কোনো রকম কোনো আক্ষেপ নেই যে আমি ওটাকে রেকর্ড করে রাখলে তো ওটা একটা মনে হতো যে আমি জোর করে আমি সিনেমার মতো করে রাখছি, পরবর্তীকালে দেখবো। ওটা আমার জীবন, আমি যাপন করেছি। যে কজন লোক ওখানে দেখেছে তারা সেটা দেখেছে, তারা যেটুখানি পেয়েছে, আমি ওখান থেকে কিন্তু অনেক কিছু পেয়েছি, সেটা নিয়েই কিন্তু আমি রয়েছি। আপনার থিমে লুকোনো যন্ত্রণার গল্প থাকে? না না, কোনো যন্ত্রণা নেই। আমার থিমে যেটা থাকে সেটা হচ্ছে আমার সঙ্গে দুর্গার সম্পর্কের গল্প থাকে। সেই সম্পর্কটা সবাই হয়তো কেউ মিস ইন্টারপ্রেট করে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমি ওর সঙ্গে কথা বলছি, দুর্গার সঙ্গে আমি যাপন করছি। আমি কথা বলছি না, আমার সব আমি এই যে আমি গত বছর যে অনুনাদ করলাম, হ্যাঁ অনুনাদটা অ্যাকচুয়ালি ওই যে দুর্গা ভাবনা বা দুর্গা কল্পনা আমি যখন করি, আমি অদ্ভুত একটা ট্রান্সের মধ্যে চলে যাই, অদ্ভুত একটা ভাইব্রেশন ফিল করি। সেই ভাইব্রেশনটাই আমি ওখানে ক্রিয়েট করবার চেষ্টা করেছিলাম, আমি ওখানে কিছু করিনি। আপনার প্যান্ডেল দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও একটা গিয়ে মনে হয় আপনি চাইছেন, মানে আমি এটা আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোথাও একটা গিয়ে না হ্যামার মানে বেতের বাড়ি মারছেন, মেরে বেতের বাড়িটা এমন ভাবে মারছেন আপনার চারি মিউজিক অ্যাম্বিয়েন্স এবং টোটালটা আপনার প্যান্ডেল থেকে বেরোনোর পর চোখের কড়া চিকচিক করে। আমাকে দুদিন আগে একজন এই ডক্টরস ডেতে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে অনেকগুলো ডক্টরের সঙ্গে আমার আলাপ হচ্ছে। হঠাৎই একজন ডক্টর, তিনি হচ্ছে সাইকিয়াট্রিস্ট, তিনি মনোরোগ বিশেষজ্ঞ। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার পিছনেই আলোচনা করতে করতে উনি খুব সুন্দর একটা কথা বললেন যে আমরা মানুষের মন নিয়ে কাজ করি, আর তুমি মানুষের মনের মধ্যে ঢোকার চেষ্টা করো। ঠিক, তা আমার কাজের মধ্যে দিয়ে যে দর্শকগুলো আসে তার শুধু দৃষ্টিনন্দন যে হয়ে দেখে চলে যাবে সেটা আমি চাই না। আমি চাই আমার যে ভাবনাগুলো যেহেতু একটু অনুভূতি কেন্দ্রিক, তা অনুভূতিটা যদি আমি কিন্তু ভয়েড দেখে বেরিয়ে কিনেছি, মানে আমার সঙ্গে আমার যারা বন্ধুরা গেছিল, আমরা যখন ভয়েড দেখে বেরোলাম, মানে আমি তো প্রথমত তো প্রায় আমি 25 মিনিট প্যান্ডেলটায় ছিলাম, আমি বেরিয়ে ঠিক যেখান থেকে এক্সিট পয়েন্ট বেরিয়ে ওখানে বন্ধুরা ওই আইসক্রিম খাচ্ছিল, কেউ ঝালমুড়ি খাচ্ছিল, আমি চুপ করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, খানিকটা থম মেরে দাঁড়িয়েছিলাম। তো আমার এক বন্ধু এসে বললো চ এগোতে হবে তো গাড়ি, না আমি আরেকবার যাবো, বলছে তুই পাগল হয়ে গেছিস তুই চ, মানে অ্যাজ ইফ আমি অন ভেরি সিরিয়াস নোট আপনাকে বলছি। আমি না অনেকক্ষণ মানে অ্যাটলিস্ট মিনিট খানেক বাদে আমি সম্বিত ফিরে পেয়ে বললাম আমি একটা অদ্ভুত কিছু দেখলাম, এবং আমি বিশ্বাস করবেন না সেই দিন থেকে আমি সার্চিং ইউ, যদি আজকে কথা বলার পর্ব নাও হতো, আমি যদি আমি পডকাস্টটা শুরু করিনি, অনেক পরে আমার এই পডকাস্ট, আমি কোনো না কোনোদিন আপনাকে খুঁজতাম, সে যেভাবেই পারি আপনাকে খুঁজে নিয়ে আপনার সঙ্গে সময় আমি কাটাতাম। আমার কেন জানি না মনে হয়েছে আমি একটা চাবুকের বাড়ি খেলাম, ঠিক যখন নামছি নেমে আমি যখন ওই নিরাকার একটা গোল বস্তুর দিকে দেখছি, দেখে আমি যখন বেরোচ্ছি কেউ একটা আমাকে সপার চড় দিয়ে বলছি এবার না কাঁদলে তুই মানুষই নস। জানি না কেন এটা আমার বোধ হতে পারে, এটা আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, আমি শেয়ার করলাম। এটা আমি বলছি আগের বছর প্রচুর মানুষের সঙ্গে তো এরকম কথোপকথন হয়েছে, ওখানে যেটা ছিল না সেটা হচ্ছে চিরাচরিত দুর্গার যে অবয়ব সেটা ওখানে ছিল না, কিন্তু ওখানে যেটা ছিল সব থেকে বেশি দুর্গা ওখানে ছিল। ঠিক, মানে দুর্গা মানে কিন্তু আমি বলছি ওই শক্তি, একদম ওই 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 অনুভূতি, একদম ওই পাওয়ারটা, ওইটাকে আমি ওখানে রাখার চেষ্টা করেছিলাম রেদার দেন ওই চিরাচরিত অবয়বটা। হ্যাঁ, কারণ সেই জন্যই আমার ছিল বিহীন, হ্যাঁ, যে ওই একটা কিছু না থেকেও অনেক কিছু থাকাটা, সেটাকে খোঁজার চেষ্টা, যেটা আমি বলছিলাম যে আমাদের জার্নির মধ্যেই সেটা আছে, যে কিছু আমরা জানি না কি হবে, আমি জানি না আমাদের জীবনের শেষটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আমরা হেঁটে চলেছি, আমি নতুনকে খুঁজে চলেছি, সেটাই। সুশান্ত পাল জীবন থেকে কি পেলেন আর কি পেলেন না? আমি জীবন থেকে যেটা পেয়েছি, যে একটা জীবন মানে এটা না, মানে আমরা খুব ভাগ্যবান তো যে আমরা একটা মানুষ হয়ে এই পৃথিবীতে রয়েছে। এখানে তো মানুষ ছাড়াও অনেক জীব আছে, একটা গাছও একটা জীব, এই যে এত পোকামাকড় দেখি তাদেরও মধ্যে প্রাণ আছে।
এত পশু আছে, তাদের মধ্যেও প্রাণ আছে। আমরা কেন তাদের থেকে আলাদা? যে আমরা একটা কিছু দেখে একটা কিছু অনুভূতি হয় আমাদের, তাদেরও হয়তো অনুভূতি হয়, তারা প্রকাশ করতে পারে না, আমরা সেটা প্রকাশ করবার অনেক রকমের ধরন খুঁজে বার করে ফেলেছি। আমরা সেটাকে উপভোগ করতে পারি, আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি। এইটা হচ্ছে একটা মনুষ্য সভ্যতার সব থেকে বড় ইয়ে। তা সেইটা যে আমি যে সেই সভ্যতার একটা অঙ্গ, সেটাই তো সব থেকে বড় পাওয়া। এবং সেটার ফুল, মানে কি বলবো, ক্রেডিট। ফুল ক্রেডিট না, সেটাকে ফুলেস্ট মানে লাইফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মানে জীবনের সর্বোচ্চ উপভোগ। সর্বোচ্চ উপভোগ। আর এর মধ্যে কিছু নেই। উপভোগ করা মানে এই নয় যে আমি আজকে এটা খেতে ইচ্ছে করলো খেয়ে নিলাম, আজকে এটা দেখতে ইচ্ছে করলো দেখে ফেললাম, আজকে এটা পড়তে ইচ্ছে করলো পড়লাম, আজকে একটা তোমার কি বলে অডি চড়তে ইচ্ছা করলো বলে অডি কিনে নিয়ে চড়ে ফেললাম। এটা উপভোগ নয়। কিন্তু উপভোগ হচ্ছে যখন তুমি একা আছো, তুমি যে যে কাজটা করছো সেটার মধ্যে কতটা তুমি আছো, আর কতটা তুমি ওই ওই নিজেকে নিগড়ে দিচ্ছ ওই কাজটা। আপনি লোকের কাজ দেখেন, মানে আপনার সমসাময়িক যারা শিল্পী তাদের কাজ দেখেন, সকলের কাজে। আমি আচ্ছা আমি একটা জিনিস জানি না, জানতে চাইছি, ধরুন সিনেমায় বা মানে যে কোনো চলচ্চিত্রে, থিয়েটারে যেমন রেষারেষি চলে, অমুক সুপারস্টার বনাম তমুক সুপারস্টার, আপনার যারা না, এই যে রেষারেষি চলে না, এটা কারা করে? এটা করে হচ্ছে দর্শক মন্ডলী, এটা সমাজ মিডিয়া করে, মিডিয়া করে না, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত কনফ্লিক্ট থাকে। আপনাদের শিল্পীদের ক্ষেত্রেও কি কনফ্লিক্ট থাকে? নাকি আপনারা যেহেতু প্রত্যেকেই, আমি এক কথায় বলছি, আপনারা যেহেতু ভাবুক গোছেন, কেউ কারোর মতো ভাবেন না, তাই আপনাদের কোনো সমস্যা হবে? একদমই তাই। আমরা কেউ কারোর মতো ভাবতে পারবো না, সেই জন্যই আমি সে। হ্যাঁ, আমি তো বলছি যে আমাদের ধরো একটা বিষয় নিয়ে কাজ করছি আমরা। যখন ধরো কেউ একটা প্যারালাল আর্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকে, তখন যে যার মতো যে কোনো ভাবনা নিয়ে করে। কিন্তু যখন দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা সমসাময়িক কিছু একসঙ্গে শিল্প চর্চা করছি, এখানে ভাবনাটা কিন্তু দুর্গায়, এটার বাইরে নেই। সুতরাং এই একটা বিষয় দুর্গা, আপনার সমসাময়িক প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভাবছে, কারণ তাদের যাপন গুলোই আলাদা। দুর্গা ঠিক ঠিক। আপনার সমসাময়িক কোন শিল্পীর কাজ আপনার ভীষণ ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে? আমার সমসাময়িক বলতে তোমার সমসাময়িক কিন্তু আমরা ওই বয়সের নৃত্যের বলছে না, আমরা আজকে কলকাতা শহরে যতগুলো পুজো হচ্ছে, 98 সালে যখন আমি পুজো শুরু করি, 98 আমি করলাম, 97 অমরদা কাজ শুরু করলো, তার এক বছর পরে অমরদা ভবতোষুতার একসঙ্গে কাজ করলো, সনাতনদা তার আগে 96-এ নলিনী সরকারের এই হাতিবাগানে 98-এ ওনার সনাতনদার প্রথম, 97 না 98 প্রথম, 98-ই প্রথম। তা ওই যে একসঙ্গেই কিন্তু না আমরা এই ক্ষেত্রে এসেছিলাম। কিন্তু তার আগে কয়েকজন শিল্পীর কথা না বললে নয়, যেমন বন্দন রাহা, ওর চর্চা করছিল। কিন্তু আজকে সুনীল নগর বলে একটা ক্লাব ছিল আমাদের দক্ষিণ কলকাতাতে, প্রথম যে ওই যে আদিবালিগঞ্জ থেকে যে ধরনের একটা কাপড়ের নকশা, একটা টেম্পোরারি প্যান্ডেল ডিজাইন, সেইটা থেকে একদম কম বাজেটে একদম ডেইলি ইউজ মেটেরিয়াল গুলোকে একটু অন্যরকম ভাবে অ্যাসেম্বল করে যে পুজো, হ্যাঁ, সেই মাটির পোলকে, মাটির তোমার সরা, সেই সব দিয়ে সুনীল নগরের কাজ, তারপরে ও ভাঁড়ের পুজো, তারপরে যে তাস, ও চেষ্টা করছিল। সোমনাথ মুখার্জি, সেও অনেকদিন আগে থেকে কিন্তু পুজো চর্চা করছে। প্রশান্ত পাল আমাদের থেকে কয়েক বছর আগে থেকে ও পুজো চর্চা করছে। হ্যাঁ, তারপরে আরো অনেক লম্বা। তারপরে তো এখন তো মানে আমরা যখন শুরু করেছিলাম এই কজনই নাম, এখন প্রচুর ছোট। আপনারা কিছু মানুষ, আপনি, সনাতন দিন্দা, অমর বাবু, ভবতোষ বাবু, আপনারা সারা জীবন মানুষ আপনাদের আর কিছু শিল্পের ছাত্ররা এই কারণে মনে রাখবে, আপনারা একটা প্রফেশনকেও জন্ম দিয়েছেন। মানে এটা যে অজান্তে হয়েছে, এটা আমাদের অজান্তে, আপনাদের অজান্তে হয়েছে। আপনারা কেউ এটাই প্রফেশন করবেন, এখান থেকে উপার্জন করে আমরা করেছিলাম, সেদিন আমি জানতামও না আমাকে কি দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাকে আগে আমি বলে দিই আমাকে এই দিতে হবে, পুজো করবো না। হ্যাঁ, শুধু তা নয়, এবং আজকে যে ছেলেটি সবে আর্ট কলেজ থেকে বেরোলো, তার কাছে একটা সনাতন দিন্দা, একটা বন্দন রাহা, একটা অমর বাবু, একটা ভবতোষ সুতার, একটা সুশান্ত শিবানী পাল, একটা অনির্বাণ দাস রয়েছে, যাদেরকে সামনে রাখতে পারে। ভাই আপনি এদের কাজ দেখুন, এনারা আমাদের জন্য একটা অপশন তৈরি করেছেন যে আমি যদি একজন থিম মেকার হই, আমার এইটুকু পারিশ্রমিক প্রাপ্য। আপনারা যে
যেহেতু বার সেট করেছেন, ওরা তার পরের বারে আমরা এটা প্রাপ্য, এই যে হকটা, এটা আপনারা কোথাও একটা তৈরি করে এটা আমাদের অজান্তেই তৈরি হয়েছে, এবং এই জন্যই তো আজকে দুর্গাপূজা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই কারণেই হয়েছে দুর্গাপূজা একটা সকল একটা বিগেস্ট ইন্ডাস্ট্রি এখন আমাদের বাংলা। রিও, ব্রাজিলের রিও কার্নিভালের চেয়েও অনেক ক্ষেত্রে আমাদের বাংলার দুর্গাপুজো অনেকটা বেশি অর্থনৈতিক আমি বাজার এই- দেখলে এই- এই তুলনাগুলো করতে চাই না, কোন আচ্ছা। কার্নিভাল ভালো কোন ফেস্টিভ্যাল ভালো। এটা দুর্গাপূজা একটা স্বতন্ত্র উৎসব, এবং সেখানে শিল্পের একটা বিচ্ছুরণ হচ্ছে আমি বলবো এখন। কলকাতা শহরে ডিউরিং দ্য দুর্গা ফেস্টিভ্যাল এখানে প্রত্যেক অলিতে গলিতে একটা শিল্প, মানে জাস্ট ভাবা যায় না যে কিরকম ভাবে লোকেরা কাজ করছে, এক গুচ্ছ মানুষ, এবং তাদের তাদের যে অর্থ সংযোজন করে যাচ্ছে কারা, কর্মকর্তারা। তারা কিন্তু ইতিহাসের মধ্যে সব থেকে বড় একজন অধ্যায় তাদের, কারণ তারাও নিজেদের অজান্তে একটা শিল্পের মানে রেভলিউশন বলতে পারি তৈরি করেছে। একদম আপনি এই কথাটা বলছিলেন অফ ক্যামেরা, আড্ডা মারতে মারতে অনেকটা সময় কেটে গেছে, আমরা একদম শেষ লগ্নে এসেছি। একটা রাজনৈতিক প্রশ্ন একটু করি, প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি কখন রাজনীতি করবেন? কোনোদিন না, কোনদিন করবেন না কোনোদিন করবো না। কারণ ইতিহাস নেই রাজনীতি করার, কখনো আপনি ছাত্র রাজনীতি করেছেন? হ্যাঁ, এই যে অনেকে বলে না যে মানুষ মানে রাজনীতির ঊর্ধ্বে নয়, আমরা প্রত্যেকেই রাজনীতি করি। একদম, একদম। কোনো না কোনো ভাবে হ্যাঁ, বাট এই যে ডাইরেক্ট যে ইনভলভমেন্ট একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করা, সেইটা মানে কোনোদিন হয়তো হয়ে উঠবে না, কারণ আমরা যে চর্চার মধ্যে দিয়ে আছি বা যে জীবনবোধটা আমাদের রয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা বললাম না, খুব সেলফিশ। আর রাজনীতি হতে গেলে প্রথমত Selfless হতে হয়। সেলফলেস হতে হবে। আমার মনে হয় যারা এখন রাজনীতি করে তারা সব থেকে বেশি সেলফিশ, কিন্তু না আদার ওয়ে। বাট আমরা যে ধরনের সেলফিশ চর্চাটা করছি, যে আমি বললাম না যে একা হাঁটার ব্যাপারটা, সেখানে এইটা খুঁজে পাওয়া যায় না, এটার মিল নেই। আপনি 98-তে যখন শুরু করেছেন কাজ, আজকে 2025, এই দুটো সময় রাজনীতির প্রেক্ষাপট বদলে গেছে। একদম আগের মানে পূর্বতন সরকারের দুর্গাপুজোর সঙ্গে সেই অর্থে যোগাযোগ ছিল না, কিন্তু বর্তমান সরকার অনুদান থেকে শুরু করে কার্নিভাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনারেবল চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেন, পুজোয় অনেক পুজোতে উনি চক্ষুদান করেন, অনেক পুজোর জন্য গান লেখেন। এই যে সরকারের ইনভলভমেন্ট, আর সেই সময় সরকার আমার যতদূর পড়াশোনা মনে পড়ছে একদম পুজো থেকে অনেকটা বাইরে ছিলেন আর কি। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? সরকারের এই পাশে পুজো কমিটিগুলোর পাশে এগিয়ে আসা, এটাকে কি আপনি ভালো চোখে দেখেন, না এটা আপনার কাছে খুব একটা গুরুত্ব রাখে? এটা যেমন হয়েছে দুটো দিক দিয়ে আছে, দুটো দিক দিয়ে। একটা হচ্ছে যে এটাতে পুজোতে যেহেতু ইনভলভমেন্টটা এরকম ভাবে বেড়েছে একটা মানে বর্তমান সরকারের, হ্যাঁ, তার ফলে কি হয়েছে, পুজোর একটা প্রাচুর্যটা বেড়েছে, হ্যাঁ, পুজোর বৈভবটা একটু বেড়েছে, হ্যাঁ, আর পুজোর বাজেট অনেক বেড়ে গেছে, হ্যাঁ, যার ফলে যারা শিল্পীরা কাজ করে তারাও এক্সপেরিমেন্ট করছে, আরো স্কেলটা বড় হয়ে গেছে পুজো, হ্যাঁ। আর এটার আরেকটা দিক যদি দেখো, যে তারা কেন আসছে, তারা কি শুধু পুজোটাকে বড় করতে আসছে তা নয় কিন্তু, বা পুজোটাকে ভালোবেসে আসছে, হয়তো ভালোবেসেও আসছে, কিন্তু আরেকটা ব্যাক অফ দ্য মাইন্ড, এই দুর্গাপুজো এখন সব থেকে বড় প্রচারের জায়গা, হ্যাঁ, এইটা হচ্ছে তারাও কিন্তু না এই একটা পাবলিক রিলেশনের জায়গা থেকে এই পুজোর প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে, হ্যাঁ। তারা তো জনপ্রতিনিধি। এই যে তুমি বলছো রাজনৈতিক হওয়া, রাজনীতির যোগটা কেন নেই, তারা কিন্তু জনপ্রতিনিধি। তারা যদি জনযোগাযোগটা বাড়ায়, যে অঞ্চলের কাউন্সিলর যে সে যদি পাড়ার পুজোটা বড় করে, তাহলে পাড়ার প্রত্যেকটা লোকের খুব কাছের হয়ে যাবে সে, হ্যাঁ। সেই জন্যই তো তারা পুজোর মধ্যে ইনভলভ হচ্ছে, এবং তাদের অজান্তে তারা দেখছে যে এটা আমার পুজোর নামে স্বীকৃত পাচ্ছে। এগুলো তো আজকে কলকাতা শহরে অনেক পুজো আছে, এগুলো আগেও ছিল, যে আমরা তো ছোটবেলায় শুনেছি অমুকের পুজো তমুকের পুজো, এখনো আছে কালী পুজো, ওই ফাটাকেস্টে কালী পুজো, তুমি হয়তো নেই কিন্তু পুজোটা রয়ে গেছে, হ্যাঁ। সেই রকম এখন কিন্তু দুর্গা পুজো অনেক নেতার নামের পুজো রয়েছে, এটা ওনার পুজো, এটা তার পুজো, তা এটা ভাইস ভার্সা, মানে তারাও আসছে জনপ্রতিনিধি হিসেবে জনসংযোগের জন্য। আর
বিপরীতে যেটা হচ্ছে, পুজোটা কিন্তু আস্তে আস্তে বড় আকার হচ্ছে। এটা 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 বাংলার জন্য খুব ভালো। আমরা আড্ডার একদম শেষ জায়গায় আপনাকে আজকের মতো শেষ প্রশ্ন, চেষ্টা করবো আপনার ব্যস্ততা কাটাতে পারলে আবার এসে আপনাকে বিরক্ত করার। সেটা হচ্ছে যে আমরা কি আবার কখনো, আমাদের তো সৌভাগ্য হয়নি 2004-এ আমি তখন মোটামুটি হাফ প্যান্টে ঘুরতাম, আমার প্রজন্মের সুযোগ হয়নি সুশান্ত পালের ডিজাইন করা একটা পাঞ্জাবি পরা, বা আমার সমসাময়িক যারা বন্ধুরা বান্ধবীরা আছেন কেউ সুশান্ত পালের ডিজাইন করা শাড়ি পরেনি। এই সুযোগ কি আমরা কখনো অদূর ভবিষ্যতে পাবো যে সুশান্ত পাল আরেকবার ভেবে দেখবে যে স্টেপ সম্ভবত আপনার নাম ছিল? আমি যদি কোনোদিন আবার এটা করি, তাহলে সেটার মধ্যেও না না দুর্গা দুর্গা কিন্তু আমি বলছি দুর্গা কিন্তু না, ওই দুর্গা শব্দটা এমন হয়ে গেছে না, দুর্গা আসলে আমাদের কি বলতো, আমরা কিছু শব্দের সঙ্গে কিছু ধারণাকে না এক করে ফেলেছি। ঠিক, হ্যাঁ, সেইটার থেকে কিন্তু এইটা না সম্পূর্ণ আলাদা। যে দুর্গা বলতেই কিন্তু ওই 10 হাতের চিরাচরিত মানে মহিষাসুর মর্দিনী বলতে সবাই যেটা ভাবেই, হ্যাঁ, আমার কাছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো যে আপনি তাহলে বাবা এই পাবলিক প্ল্যাটফর্মে কেন এসে পুজো করছো? আপনি একটু পার্সোনাল নিজের বাড়িতে পুজো করো, দুর্গাকে নিয়ে তুমি আতলামো করছো করো। আমি কিন্তু আতলামো করছি না, আমি যে আমার দুর্গাকে আমার ভেতরে আছে তাকে খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, ডেফিনেটলি আমি পাবলিক প্ল্যাটফর্মে করছি। আমি বলতে চাই যে আজকের 21 শতাব্দীর মধ্যে দাঁড়িয়ে এই যে ধর্মের নামে হানাহানি, একটা মানুষ আরেকটা মানুষকে মারছে বিকজ অফ দ্যাট কোর বিলিফ অফ রিলিজিয়ন। হ্যাঁ, আমরা যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারি, কিন্তু আমাদের কোনো মানে অধিকার নেই আরেকটা ধর্মকে ছোট করা। এখানে 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 আমাকে একটু আপনাকে কাটতে হচ্ছে। তাহলে আপনি জানেন, হয়তো জানেন বা জানেন না, বা হয়তো বদার করেন না, একদম মানুষ আছে যারা কিন্তু আপনাকে পছন্দ করেন, কট্টরপন্থী যারা ধার্মিক লোক, বা ধার্মিক মানে আমি বলবো তারা ধর্মকে, আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখি, তারা ধর্মটাকে একটা বাক্সবন্দি বয়ানবন্দি করে তারাই ধর্মের মালিকানা নিয়ে নিয়েছেন, এই যে ভাবটা দেখায়। যারা আপনার ওই হোস পাইপ দিয়ে দুর্গাপুজোর বিসর্জনের বিরোধিতা করে, বিশ্বাস করে আপনি হিন্দুত্বকে ছোট করছেন। আপনার দুর্গার 10টা হাতের মূর্তির বাইরের দুর্গাকে আপনি যেটা করছেন, তারা বিশ্বাস করে আপনি তাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা করছেন। আতলামো তো রয়েছে, প্রচুর মানুষ আপনাকে আতেল বলেই মনে করে যে আপনি নিজের কিছু একটা চাপিয়ে দিচ্ছেন যেহেতু আপনি বিখ্যাত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গা, একদল মানুষ মাঝে মধ্যে ডাক দিয়ে ওঠেন, আপনি বলেন আপনার কন্টেম্পোরারি সব শিল্পীদের যে মানুষ আপনাদেরকে বয়কট করে দেওয়া উচিত, আপনারা কালচার, হেরিটেজ, ঐতিহ্য, সভ্যতা এটাকে নষ্ট করছেন, এর পাল্টা আপনি কি বলবেন? না, একটা একটা ট্র্যাডিশন বহমান কিন্তু, হ্যাঁ, কিন্তু ওই ট্র্যাডিশনটাকে, এই যে বহমানতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সমসাময়িক শিল্পীদের হাত ধরে ধরে এগোয়। মানে একটা একটা রিলে রেসে যেমন ব্যাটলটা পরপর এগিয়ে যায় না, সেই রকম কিন্তু এবার আমাদের হাতে যে এখন ব্যাটলটা আছে, সেইটা আমরা এই সময়ে দাঁড়িয়ে যেমন আমাদের মনে হয় সেরকম ভাবে আমরা নিজেদের মতো করে নিয়ে এগিয়ে যাচ্ছি। এর পরবর্তী যে প্রজন্ম আসবে তারা হয়তো আরেক রকম ভাবে নিয়ে যাবে। সেই মানুষগুলোকে নিয়ে আপনার কি ভাবনা? লেস বদার না না, লেস বদার না। শোনো, এইটা আমি কি বললাম যে আমরা প্রচন্ড সেলফিশ হই, কারণ আমি একা যেমন যাচ্ছি, একা যেটা দেখছি, একা যেটা অবজার্ভ করছি, একাই সেটা এক্সপ্রেস করছি। এবং আমি মনে করি আমি যেটা এক্সপ্রেস করতে চাই বা যেটা আমি ভেবেছি সেটা যদি আমার মতো করে এক্সপ্রেস করতে পারি, তাহলে পৃথিবীর কোনো না কোনো মানুষের সেটা ভালো লাগবেই, মনের মধ্যে গিয়ে আটকাবে। আমার যদি একটি মানুষও বলে যে আমার কাজটা তার মনের মধ্যে গেছে, আমি খুশি, আমি সেটুখানি খুশি। আমরা একটা বিরাট জার্নি, একটা লম্বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। আমরা প্ল্যান করেছিলাম 8 ঘন্টা সুশান্তদার সময় নেবো, 1 ঘন্টা অতিক্রান্ত। আপনারা যারা কথা বলা দেখেন তারা জানেন আমাদের কোনো কাট এডিট হয় না, একদম টেকনিক্যাল জায়গা ছাড়া স্ক্রিপ্ট হয় না, আন করে আমি আমার মতো পাগলের মতো প্রশ্ন করি, উত্তর দিতে মানুষ উত্তর দেয়। সুশান্তদা, আরো একবার আপনাকে ভীষণ ধন্যবাদ আপনার প্রত্যেকটা পুজোর জন্য। তোমাদের কথা বলার এই পডকাস্টে আজকের এই দুর্গাপুজোর 70-80 দিন বাকি, তার মধ্যেও সময় করে বসে আমি করতে পারছি, কারণ এখনো আমার এখানে দুর্গা শুরু হয়নি। সেই জন্য যেদিন দুর্গা শুরু হয়ে যেত হয়তো হয়তো তোমাকে আমি ভেতরেও আনতে পারতাম না, কারণ ওই দুর্গাটা তখন আমার নিজের সঙ্গে ওর কথা বলতে।
যাই হোক, তা তোমাদের এই পডকাস্ট আরো এগিয়ে চলুক এবং আরো এরকম যারা শিল্প চর্চা করছে বিভিন্ন মাধ্যমে তাদেরকে নিয়ে আসো, তাদের কথা শুনে আমিও সমৃদ্ধ হব, আমার মতো যারা শিল্প চর্চা করছে তারাও সমৃদ্ধ হবে। বকলমে আমরা একটা প্রমোশন পেয়ে গেলাম, সুশান্ত শিবানীপাল বলেছেন আমাদের এটা এপিসোড দেখবে, এরপরে যদি আপনি না দেখেন থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ।